সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, সরকারি শেরেবাংলা কলেজ, শিকারপুর, বরিশাল। আজ আমি তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করব। এই আলোচনা থেকে তোমরা জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারবে। শুরুতেই আমরা জেনে নেই সরকার কাকে বলে। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল সরকার। সরকার রাষ্ট্রের মুখপাত্র। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমেই প্রকাশিত হয়। বাংলাদেশ সরকার গঠিত হয়েছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে। এবার আমরা জাতীয় সংসদ সম্পর্কে একটু জানব। জাতীয় সংসদের পরিচিতি। বাংলাদেশ সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। বাংলাদেশ আইনসভার নাম জাতীয় সংসদ। সংবিধানে বলা হয়েছে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশে একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। রাজধানী ঢাকায় জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে। এবার আমরা জাতীয় সংসদের গঠন সম্পর্কে একটু বিস্তারিত জানব। জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা ৩০০। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে। আমি আবারও বলছি, জাতীয় সংসদের গঠন। জাতীয় সংসদের সাধারণ আসন সংখ্যা ৩০০। একক আঞ্চলিক নির্বাচনী এলাকাসমূহ হতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হবেন। এছাড়া ৫০টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। তারা সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তবে মহিলারা সংরক্ষিত আসন ছাড়াও সাধারণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে। সংসদ সদস্য হতে গেলে প্রত্যেক ব্যক্তির কিছু যোগ্যতা এবং অযোগ্যতা থাকে। সে বিষয়গুলি, সংসদ সদস্য হতে গেলে যে কোনো ব্যক্তির যোগ্যতা, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে, তার নাম সংসদ সদস্যের নির্বাচনের ভোটার তালিকার অন্তর্ভুক্ত হতে হবে। অযোগ্যতা: কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হবার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না যদি তিনি কোনো উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন, দেউলিয়া ঘোষিত হবার পর দায় হতে অব্যাহত না করে থাকেন, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন
কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন, নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্তি লাভের পর 5 বছর কাল অতিবাহিত না হয়ে থাকে। 1972 সালের বাংলাদেশ যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল অধ্যাদেশের অধীন যে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন, আইনের দ্বারা পদাধিকারীকে অযোগ্য করছে না এমন পদ ব্যতীত তিনি প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন, অথবা কোনো আইনের দ্বারা বা অধীন অনুরূপ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষিত হন। জাতীয় সংসদের কার্যাবলীর ভেতরে যে সকল বিষয়গুলি আমরা দেখতে পাই, বাংলাদেশ জাতীয় সংসদ বা বাংলাদেশের আইনসভা আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন, শাসন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন, অর্থ সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকেন, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, নির্বাচন কাজ সম্পন্ন করে, বিচার বিভাগীয় কাজ করে, সংবিধান সংশোধন করে ও বিবিধ কার্যাবলী করে থাকে। আমি সর্বপ্রথমে জাতীয় সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী নিয়ে আলোচনা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছে। এ সম্পর্কে সংবিধানের 65 নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হবে। সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তিকে বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করতে পারবে। সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভেঙে দিতে পারেন। দুটি অধিবেশনের মাঝে অনূন্য 60 দিন বিরতি থাকবে। আইন প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় সংসদ আনিত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে। সংসদ কর্তৃক কোনো বিল পাশ হওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হবে। রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে তাতে সম্মতি দিবেন, অন্যথায় বিলটি পুনরায় সংসদে ফেরত পাঠাবেন। এছাড়া রাষ্ট্রপতির ফেরত পাঠানো কোনো বিল সংসদে পুনঃবিবেচনার পর আবার রাষ্ট্রপতির কাছে প্রেরিত হলে তিনি 7 দিনের মধ্যে তাতে সম্মতি দিবেন। এতে ব্যর্থ হলে 7 দিন পর তিনি বিলটিতে সম্মতি দিয়েছেন বলে ধরে নেওয়া হবে। জাতীয় সংসদের অর্থনৈতিক সংক্রান্ত কার্যাবলী। জাতীয় সংসদ অর্থের নিয়ন্ত্রক ও অভিভাবক। সংসদের মাধ্যমে করারোপ করা হয় এবং বার্ষিক ব্যয়ের অনুমোদনও জাতীয় সংসদের এখতিয়ারভুক্ত। অর্থের রক্ষণাবেক্ষণ, ক্ষেত্রমতো সংযুক্ত তহবিল অর্থ প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসেব অর্থ প্রদান বা তা হতে অর্থ প্রত্যাহার ও উপরিক্ত বিষয়সমূহের সাথে সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদের আইনের দ্বারা এবং অন্যরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হবে। শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ। বাংলাদেশের জাতীয় সংসদ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশে বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত ও প্রচলিত রয়েছে। এ ব্যবস্থায় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। মন্ত্রিসভা একক ও যৌথভাবে আইনসভার কাছে দায়ী থাকে। সংসদের আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে। সংসদ সদস্যগণ
প্রশ্ন জিজ্ঞাসা, মুলতবি, প্রস্তাব, সিদ্ধান্ত প্রস্তাব, নিন্দা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে সরকারের সমালোচনা করে থাকেন। এছাড়াও জাতীয় সংসদের নির্বাচন সংক্রান্ত কার্যাবলী, জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করে থাকে। সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের বিভিন্ন কমিটির সদস্যগণের দ্বারা নির্বাচিত হয়। বর্তমান ব্যবস্থাধীনে রাষ্ট্রপতিও জাতীয় সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। বিচার বিভাগীয় কাজ, জাতীয় সংসদ বিচার বিভাগীয় কার্যাবলীও সম্পাদন করে থাকেন। প্রজাতন্ত্রের বিচার সংক্রান্ত কাজ যদিও সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের উপর ন্যস্ত, তথাপি জাতীয় সংসদ কিছু কিছু বিচার সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে, যেমন সংবিধানের কোনো ধারা লঙ্ঘন, গুরুতর অপরাধ বা অসৎ আচরণের জন্য অথবা দৈহিক ও মানসিক অক্ষমতার কারণে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন এর মাধ্যমে অপসারিত করতে পারবে সংসদের 2/3 সমর্থনে। আবার সংসদ ন্যায়পালকেও অনুরূপ অভিযোগের কারণে অপসারণ করতে পারবে। এছাড়াও জাতীয় সংসদ বিবিধ কার্যাবলী সম্পাদন করে থাকে। এবার আমরা সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশের আইনসভা তথা জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের সদস্যগণ যে সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করে থাকে তার ভেতরে সংসদ নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন থেকে 90 দিনের মধ্যে স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন এবং শপথপত্রে স্বাক্ষর করবেন। সংসদের প্রত্যেক অধিবেশনে প্রত্যেক সদস্যের উপস্থিতি একান্ত অপরিহার্য, সুতরাং প্রত্যেক অধিবেশনে উপস্থিত থাকা সংসদ সদস্যদের অন্যতম দায়িত্ব। তবে কোনো সদস্য সংসদের যে কোনো অধিবেশনে অংশগ্রহণ নাও করতে পারেন, কিন্তু সংসদের অনুমতি ছাড়া 90 দিনের বেশি অনুপস্থিত থাকতে পারবে না। সংসদকে কার্যকর এবং প্রাণবন্ত করে তোলার জন্য প্রত্যেক অধিবেশনে অংশগ্রহণ সদস্যদের নৈতিক দায়িত্ব। আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন কমিটির বৈঠকে উপস্থিত থাকাও প্রত্যেক সদস্যের জন্য অবশ্য কর্তব্য। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদে বক্তব্য পেশ করা এবং নিজ এলাকার জনগণের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা, জনসম্পৃক্ততা বৃদ্ধি করা প্রত্যেক সংসদ সদস্যের দায়িত্ব। প্রত্যেক সদস্যকে দলীয় শৃঙ্খলা মেনে চলাও নৈতিক দায়িত্ব। একজন সংসদ সদস্য তিনি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবেন, উক্ত নির্বাচনী এলাকার জনগণের কাছে তিনি দায়বদ্ধ থাকবেন। তিনি পরোক্ষভাবে এই জনগণের কাছে জবাবদিহি করতে বা দায়বদ্ধ থাকতেও তিনি বাধ্য। কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী এলাকার জনগণের সমস্যার সমাধান জাতীয় সংসদে উত্থাপন না করেন বা জনগণের পাশে এসে যদি না দাঁড়ান, তাহলে সেই সংসদ সদস্যকে জনগণ পুনরায় নির্বাচিত করবে, এটা ভাবার কোনো অবকাশ নাই। এছাড়াও যে দল সরকার গঠন করবে, যে রাজনৈতিক দল সরকার গঠন করবে, সেই সরকার যদি জনগণের আস্থা হারায় তাহলেও তারা আর পুনরায় নির্বাচিত হতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে যতটুকু আলোচনা করলাম এর থেকে নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে।
এবং আমাদের ক্লাসগুলি বেশি বেশি করে তোমরা দেখবে। তোমাদের সকলকে ধন্যবাদ।